জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন হতে পারে, তবে তা নির্ভর করবে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। যমুনায় ব্রিটিশ এমপি রূপা হক সাক্ষাৎ করতে গেলে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন রূপা হক। এ সময় প্রধান উপদেষ্টা তাকে আশ্বস্ত করেন আগামী নির্বাচন পুরোপুরি অবাধ ও সুষ্ঠু হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন ব্রিটিশ এমপি। বাংলাদেশে আগের 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। ডক্টর ইউনূস এ সময় রূপা হককে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত সম্পর্কে জানান, কিভাবে সাবেক প্রধানমন্ত্রী উৎখাত হলেন তার বর্ণনাও করেন। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের সমর্থন আদায়ে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার বাংলা মোটরে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ঘোষণাপত্রের বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি সরকার। শিগগিরই কার্যকর উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত 31 জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরত থাকে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমাদের আহ্বান থাকবে, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়। সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে সরকারকে আহ্বান করুক। এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাই। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার দুপুরে চট্টগ্রামে ভারতীয় আধিপত্যবাদ ও সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। সার্জিস আলম আরও বলেন, হাসিনার জন্য উপযুক্ত স্থান হলো বিচারের মঞ্চ, তাই তাকে দ্রুত ফেরত পাঠানোর দাবি জানান তিনি। বৈঠকে বিএনপি, জামাত ইসলামী, হেফাজত ইসলাম, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটি, আইনজীবী সমিতি, খেলাফতে মজলিস সহ বিভিন্ন দল ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, ভারত সবসময় বাংলাদেশকে নিজ স্বার্থে ব্যবহার করেছে। গেল 17 বছর ধরে এদেশের তরুণ সমাজের কাছের ভারতকে প্রভুর স্থানে আসীন করা হয়েছে। এ প্রথা ভাঙার আহ্বান জানান বক্তারা। যেই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, বিতাড়িত করেছে, তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে আপনারা অবস্থান করছেন। এটা আপনাদের পররাষ্ট্রনীতির অনেক বড় একটা দুর্বলতা। আমরা মনে করি খুনি শেখ হাসিনার জায়গা যেখানে, বাংলাদেশের ওই বিচারের মঞ্চ, সেখানে তাকে পাঠানোর জন্য আপনারা ব্যবস্থা করুন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। 24-এর গণঅভ্যুত্থানের পরই 72-এর সংবিধান বাতিল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। শনিবার সন্ধ্যায় নরসিংদী সরকারি কলেজের কনফারেন্স রুমে চিন্তা স্বর নামে একটি সাময়িকীর দেয়ালের সংবিধান নামের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচনের সময় তিনি এ মন্তব্য করেন। সরওয়ার তুষার বলেন, স্বৈরাচার পতনের পর নানান জটিলতা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার করার চেষ্টা করা হয়েছিল। ছাত্র ও সমন্বয়কদের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, সেটাকে নিয়েও বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে বলেও জানান তিনি। প্রকাশিত সাময়িকী দেয়ালের সংবিধানে অভ্যুত্থানের সময়ে আন্দোলনকে চাঙ্গা করতে নরসিংদীর বিভিন্ন দেয়ালে আঁকা গ্রাফিতির ছবি এবং সেগুলোর পেছনের গল্প তুলে ধরা হয়।
বলেন যে বাংলাদেশে সংবিধান নাই বা বাংলাদেশে এই মুহূর্তে এই সংবিধানটাকে যদি আমরা বাতিল করে দিই তাহলে আমরা কিভাবে চলবো, তাদেরকে আমি অনুরোধ করবো, মানে তারা আসলে বুঝতে পারেন না যে তরুণরা তো তাদের অভিপ্রায় লিখে ফেলেছে অলরেডি, মানে জনগণের হয়ে লিখে ফেলেছে এবং জনগণের সাথে একমত হয়েছে। তো আমরা বলি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭২-এর সংবিধান এটা বাতিল হয়ে গেছে। ইনসাফ ও ন্যায়ভিত্তিক দেশ গড়তে জামাতে ইসলামীর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে কথা বলেন তিনি। শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে কলেজ মাঠে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। লাখো কর্মীর সমাগম ঘটে এই সম্মেলনের সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামাতের আমির মাওলানা আবুল হাসিম। সকাল ৯টা থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের দল ক্ষমতায় গেলে পড়াশোনা শেষ করা সব শিক্ষার্থীর চাকুরির ব্যবস্থা করা হবে। আর আমরা আমাদের ছাত্র সমাজকে কথা দিচ্ছি, এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাল্লাহ তুলে দেওয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না। তোমাদের শিক্ষার পাঠ চুকে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা, তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকটি যুবকটির হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই। এরকম একটা জাতি যখন তৈরি হবে ইনশাআল্লাহ এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না। যেভাবে ১৭৫৭ সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য, এই দেশটা আবার তার সে গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ। জনগণকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার সুযোগ দিলে দেশে বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র থেমে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। শনিবার বিকেলে হিলির হাকিমপুর উপজেলায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। ডাক্তার জাহিদ আরও বলেন, যারা জনগণের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে তাদের সম্পদ ফিরিয়ে আনতে হবে। সে সাথে দ্রুত তাদের বিচার করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা ষড়যন্ত্র করে স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে তাদের মুখে দেশপ্রেমের কথা মানায় না বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ সময় তিনি সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার ১৫০০ মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে অনেকে একটু ভীত সন্ত্রস্ত, যারা ষড়যন্ত্র করে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চায়। কাজেই কেউ বলে কেউ উনারা কয়েকজনই নাকি দেশপ্রেমী। আরে দেশপ্রেমের পরীক্ষা তো হয় মাঠে। ৭২-এর সংবিধান পরিবর্তন করে দেশের ক্ষমতা ব্যবস্থায় পরিবর্তন আনার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংলাপে এমন মন্তব্য করেন তিনি। জমিদারি ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতা ব্যবস্থাকে আর চলতে দেয়া যাবে না উল্লেখ করে সাকি বলেন, জনগণের কাছে ক্ষমতার জবাবদিহিতা করতে হবে। যারা ক্ষমতা পঞ্জীভূত করতে চায় কেবল তারাই ৭২-এর সংবিধান সংস্কারে নানাভাবে বাধা দিতে চায়। তিনি আরও বলেন, ৭২-এর ক্ষমতা কাঠামোয় রেখে ক্ষমতা ব্যবস্থার পরিবর্তন করা যাবে না। কেউ তা পরিবর্তন করতে না চাইলে তাদেরকে প্রতিহত করতে হবে। তবে তার আগে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন জোনায়েদ সাকি। এছাড়া রাজনৈতিক শক্তির মধ্যে আস্থা তৈরির জন্য অন্তর্বর্তী সরকারকে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। জমিদারি বাপদাদার সম্পত্তি আকারে ফ্যাসিস্ট কায়দায় এই দেশে তারা ক্ষমতা চালিয়েছে। নতুন বন্দোবস্ত মানে ক্ষমতার এই চরিত্র বদলে দেওয়া। বাংলাদেশে আগামী দিনে ক্ষমতাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। আর সেটা যদি করতে হয় তাহলে ৭২ সালের সংবিধানে যে ক্ষমতা কাঠামো আছে ওই ক্ষমতা কাঠামো দিয়ে বাংলাদেশে ক্ষমতার কোনো জবাবদিহিতা হবে না। কেউ যদি ওই ক্ষমতা ব্যবস্থা রেখে দিতে চায় তাহলে জনগণকে সোচ্চার হতে হবে। ৭১ সালের পরে যেভাবে বাংলাদেশের স্বপ্ন ব্যাহত হয়ে গেছে, জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে জনগণের স্বপ্ন যাতে ব্যাহত না হয় তার জন্য আমাদের রাজনৈতিক শক্তি দরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৪ মামলা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন রাষ্ট্রপক্ষ।
আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদনের শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হবে রোববার। এর আগে গেল 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা করেন। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হেড থ্রু কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচের ব্যানারে রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। পরে তাদের সবার ছবি দাহ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, ক্ষমতায় থাকার সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর দমন পীড়ন চালিয়েছে তারা। ছাত্র সংগঠন হয়ে ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে ছাত্রলীগ। ছাত্র জনতা সোচ্চার থেকে কর্তৃত্ববাদী সব কর্মকাণ্ড রুখে দেবে বলেও আশা করেন আয়োজকরা। ছাত্রলীগ আমাদের প্রতি গত 16 বছরে যে সমস্ত অন্যায়, অত্যাচার, নির্যাতন করেছে তার প্রতি আমাদের যে চেপে রাখা ক্ষোভ, আমাদের যে অগ্নিস্ফুলঙ্গ, সেটার বহিঃপ্রকাশ ঘটিয়েছি আমরা। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের মুখে জুতা নিক্ষেপ করার মাধ্যমে আমরা আমাদের ঘৃণা প্রকাশ করেছি। ওবায়দুল কাদের, সাদ্দাম এদের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে এবং তাদের যে কালচার ছিল গেস্ট রুম, গণরুম, ছাত্রদের নির্যাতন করা, এইগুলার ছবি তৈরি করে সেগুলাও দাহ করা হয়েছে। মানে আমাদের ক্যাম্পাসে এখন থেকে এইগুলা পুড়িয়ে নিঃশেষ করা হয়েছে। আমাদের ক্যাম্পাস এখন নতুনভাবে নব উদ্যমে সাজবে। গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা এবং জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। শনিবার শহীদ মিনারে নাগরিক সমাবেশের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ। এ সময় জুলাই সহ সব গণতান্ত্রিক আন্দোলনে আহতদের পুনর্বাসন এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপের লক্ষ্যে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের নিষিদ্ধের দাবি তোলেন শহীদ পরিবারের সদস্যরা। এছাড়াও ফ্যাসিস্ট সরকারের প্রণীত সংবিধান বাতিলের দাবি জানানো হয়। এদিকে একই অনুষ্ঠানে বর্তমান সরকারের সমালোচনা করায় গণ অধিকার পরিষদের ফারুক হোসেনের উপর হামলা করে দুর্বৃত্তরা। এ নিয়ে শাহবাগ থানায় অভিযোগ জানানো হলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় পুলিশ। ট্রাইব্যুনালে আমি মামলা দিয়েছি, সেই ট্রাইব্যুনাল যেন আমার বাচ্চার বিচার করে, যত আহত নিহত আছে সবার যেন সমানভাবে বিচার হয়। 100 বার না, 5 লক্ষ কোটি বার বিচার হওয়া চাই শেখ হাসিনার। এবং কোথায় ওকে ফাঁসি দিবে, ওকে যেন শহীদ মিনারে এই আসমানের নিচে ওরে ফাঁসি দেওয়া হয়। কোনো কোর্ট আদালত কিচ্ছু জানি না। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহরের কাউতলী এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। শনিবার বেলা 3টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন। পরে বিকেল 4:30টার দিকে তারা কাউতলী এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করা মানে গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। পরে 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এর আগে শুক্রবার রাতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ এই সংগঠনের নেতাকর্মীরা। আগামী 31 জানুয়ারি জুবায়েরপন্থীদের প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হেফাজত নেতা মামুনুল হক। এছাড়া সম্প্রতি তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে 10 জানুয়ারি সারা দেশে বিক্ষোভেরও ঘোষণা দেয়া হয়েছে। শনিবার দুপুরে কাকরাইল মসজিদে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন মাওলানা নাজমুল হাসান কাশেমি। এ সময় তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত ও নির্দেশদাতাদের ধরতে সরকার গড়িমসি করছে। এ সময় সাতপন্থীদের কর্মকাণ্ডের জন্য তাদের নিষিদ্ধের দাবি তোলা হয়। সরকার কার্যকর পদক্ষেপ না নিলে 25 জানুয়ারির মধ্যে সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে বলেও জানান মাওলানা নাজমুল হাসান।
একই দাবিতে 25 জানুয়ারি সারা দেশে সমাবেশেরও ঘোষণা দিয়েছে জুবায়েরের অনুসারীরা। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী 10 জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। 31 জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। তার কার্যক্রম ইনশাআল্লাহ প্রস্তুতি চলছে এবং আরো পুরোদমে শুরু হয়ে যাবে। গেল বছর 6,000-এর বেশি সড়ক দুর্ঘটনায় 8,543 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। আহত হয়েছেন প্রায় 12,500 মানুষ। শনিবার সকালে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় 2023 সালের চেয়ে 2024 সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে 7.5%। এছাড়াও গেল 10 বছরে সড়কে 45 লাখ মোটরসাইকেল বেড়েছে বলে জানায় যাত্রী কল্যাণ সমিতি। এছাড়া নতুন আরও 60 লাখ ব্যাটারি চালিত রিকশা নিষেধাজ্ঞা অমান্য করে সড়ক মহাসড়কে অবাধে চলাচল করায় বেড়েছে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি। আমাদেরকে ডিজিটাল স্পিড লিমিট ব্যবহার করে আমরা যদি গতি নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে এই ঘন কুয়াশা থেকে আমরা প্রাণহানি এবং আমাদের জীবনগুলো রক্ষা করতে পারি। একদিকে নসিমন করিমনের সংখ্যা বাড়ছে, অন্যদিকে বাসগুলো রুগ্ন চেহারায় অবতীর্ণ হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের প্রকৌশলগত সিদ্ধান্ত দরকার এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি না আসে মানুষের দুর্ভোগ কমবে না। 9 জানুয়ারি থেকে দেশে ফের শৈত্যপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 7 থেকে 8 জানুয়ারি সিলেট, ময়মনসিংহ সহ কয়েকটি জেলায় বৃষ্টির শঙ্কা আছে। এদিকে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস। শীতের অনুভূতির তীব্রতা আজকে থেকে 7 তারিখ পর্যন্ত শীতের অনুভূতির তীব্রতা একটু কমে যাবে এবং 7 এবং 8 তারিখের দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় ইলশে গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাতের পরে আবার নতুন করে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতিকে আবার তীব্র থেকে তীব্রতর করার সম্ভাবনা রয়েছে। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা বৃদ্ধির দাবিতে আলোচনা সভা করেছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। রাজধানীর পান্থপথে আলোচনা সভায় বক্তারা আরও বলেন, দেশের ভেতরের একটি চক্র দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির পয়তারা করছে। তারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাই দেশবিরোধী বহির্শত্রুর সাথে যুক্ত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে গোলযোগ সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক সুবিধা নেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কাজে প্রতিবেশী দেশের মিডিয়াগুলো ও হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বক্তারা। যতটা এটা একটা ফরম্যাট আছে পৃথিবীতে, এটাকে বলা হয় ঐক্যবদ্ধ এবং শক্তিশালী আমাদের সার্বভৌম। পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকরে বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের যৌথ টিম। শনিবার সকালে রাজধানীর হাতিরপুল ও পলাশী কাঁচাবাজারে সচেতনতামূলক অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। এ সময় কর্মকর্তারা বিক্রেতাদের মাঝে পলিথিন ব্যবহারের ক্ষতিকারক দিক তুলে ধরেন এবং পলিথিন ব্যাগের পরিবর্তে কাপড় ও কাগজ ও পাটের তৈরি পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারের অনুরোধ করেন। এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি পলিথিনের উৎপাদক পর্যায়েও নিয়মিত অভিযান করে জরিমানা করা হচ্ছে বলে জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। যে এই পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করবার জন্য এবং পলিথিন জাতীয় অন্যান্য পণ্য যেগুলো আছে পরিবেশের জন্য ক্ষতিকর, বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে। আমি শুধু এইটুকু বলবো যে এই ক্ষতিকর পদার্থটি যেটি পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটাচ্ছে সেটি বন্ধ করবার জন্য আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। নামে বেনামে বিভিন্ন সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যে কুৎসা রটিয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। শনিবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে
রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এমন প্রতিবাদ জানান তিনি। ৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এখনও ছাত্রদলের পেছনে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে। মবের মাধ্যমে কোনো সংগঠন ছাত্রদলের নামে অপপ্রচার করলে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। এ সময় গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদ করে ছাত্রদল। নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করে কিভাবে সবাই মিলে এগিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে ছাত্রদল কাজ করছে বলেও জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি। ইতিবাচক সিদ্ধান্তের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের উজ্জীবিত করার আহ্বান জানান কর্মীদের প্রতি। আপনারা আমাদের ভাই, আপনারা আমরা সবাই মিলে বাংলাদেশকে কিভাবে বিশ্বের দরবারে এগিয়ে নেওয়া যায়, বাংলাদেশকে কিভাবে একটি প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠিত করা যায়, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা যায়, আপনারা আমরা সবাই মিলে সেই বিষয়ে সোচ্চার হব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন্ন ছাত্রদলের কমিটিতে পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিতদের মূল্যায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা আসন্ন কমিটিতে পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিতদের মূল্যায়ন করে কমিটি ঘোষণার আহ্বান জানান। অভিযোগ করেন, জাকসু নির্বাচন ঘিরে অনেক সংগঠন ছাত্রদলকে দুর্বল করতে ষড়যন্ত্র করছে। সমাবেশ, বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মীরা। শনিবার দুপুরে তার মরদেহ বিএফডিসিতে নেওয়া হয়, পরে বনানীতে করা হয় দাফন। বাদজোহর বিএফডিসিতে তার জানাজা হয়। অঞ্জনার মৃত্যুর খবর রাতেই হাসপাতালে আসেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন একসময়ের বড় পর্দার নায়িকা অঞ্জনা রহমান। অবস্থার অবনতি হলে গেল বুধবার তাকে রাতে নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে। নায়িকা অঞ্জনা চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয় করেছেন এই গুণী শিল্পী। শুক্রবার দিবাগত রাত 1:10 চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শিল্পী সমিতিতে উনি অনেকবার ছিলেন এবং শিল্পী সমিতিতে যত দিন ছিলেন কোনো মিটিংয়ে তাকে পাওয়া যায়নি। এরকম মিটিং আপনি খুঁজে পাবেন না। মানে উনি যে কোনো জিনিস, কোনো যদি মানে যে দরকার হবে, উনি একটা মনে করেন শাবানা আপু থেকে আরম্ভ করে বা সিনিয়র শাবনাম আপু থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ আদনান ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন। এটা ওনার কাছ থেকে শেখার। অঞ্জনা দি শিল্পীতে একজন খুবই রিফাইন একজন শিল্পী ছিলেন, আর এত ভালো মনের একটা মানুষ ছিলেন, হাস্য উজ্জ্বল সবসময়। তিনি এমন একজন মানুষ ছিল যে ওনার সঙ্গে যদি কেউ 5 মিনিট আগে খারাপ ব্যবহার করেন বা উনি কষ্ট পায় 10 মিনিট পরে তিনি ভুলে যেতেন। আপুকে আমার ফ্যামিলি মেম্বার, মানে ফিল্মের যে সে হিরোইন বা সে নায়িকা, একজন কিংবদন্তি, সেটা সে ফিলই করতে দিত না। এতটা বেশি ভালোবাসা, সপ্তাহে একদিন হলেও সে ফোন দিত। টাঙ্গাইলের কালীহাতির ধলাটিঙ্গর এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে ধলাটিঙ্গরের 5 নম্বর সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার রৌহা গ্রামের স্বামী স্ত্রী ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা 2 জনের মরদেহ নিয়ে যান। দেড় ঘন্টা আটকে থাকার পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন। বিকেল 5:30টার দিকে ঢাকার উদ্দেশ্যে আলমডাঙ্গা স্টেশন ছেড়ে আসে ট্রেনটি। এর আগে শনিবার বিকেল 4টার দিকে স্টেশনটিতে স্টপেজ দেওয়ার দাবিতে বেনাপোল এক্সপ্রেস অবরুদ্ধ করেন স্থানীয়রা। ভোগান্তিতে পড়েন ট্রেনটিতে থাকা ভারত ও বাংলাদেশের হাজারো যাত্রী। স্থানীয়দের দাবি, ঐতিহ্যবাহী আলমডাঙ্গা স্টেশনে আন্তনগর বেনাপোল এক্সপ্রেসের স্টপেজের দাবি দীর্ঘদিনের। তবে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব না দেওয়ায় আলমডাঙ্গা নাগরিক কমিটির উদ্যোগে কয়েক হাজার মানুষ রেলপথ আটকে দেন। এতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়িক ও সামাজিক সংগঠন।
উপজেলা আমাদের এখানে প্রায় 15টা ইউনিয়ন, এছাড়াও পার্শ্ববর্তী 3টা উপজেলা আমাদের এই স্টেশন ব্যবহার করে এখান থেকে যাতায়াত করে। একটাই দাবি, সেটা হচ্ছে আলমডাঙ্গাতে বেনাপোল স্টপেজ দরকার। এখান থেকে আলমডাঙ্গা একটা ব্যবসায়িক কেন্দ্র, বিভিন্ন ব্যবসায়িক মানুষ সহ এখানে আলমডাঙ্গা অনেক ছাত্রছাত্রীরা আছে যারা আলমডাঙ্গা থেকে বিভিন্ন ঢাকা সহ আশেপাশে পড়াশোনা করে। বেনাপোলের অনেক যাত্রী আছে আমাদের আলমডাঙ্গাতে, তারপরেও যাত্রীদের চুয়াডাঙ্গা অথবা পোড়াদাজে উঠতে হয়, এটা আমাদের অনেক ভোগান্তিকর হয়ে যায়। নেত্রকোনার দুর্গাপুরে সীমান্তবর্তী বাগাউড়া গ্রামে অনুষ্ঠিত হল হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চারগামা উৎসব। শনিবার বিকেলে এই সম্প্রদায়ের ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বলেন, উৎসব মুখর দেশ গড়ার ক্ষেত্রে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ জরুরি। তিনি বলেন, এখনই সময় সবাই যেন একসাথে বাংলাদেশি হিসাবে বসবাস করতে পারে। চরগামা অনুষ্ঠানে মধ্য দিয়ে বাঙালি ও হাজং সম্প্রদায়ের মাঝে নতুন চিন্তার বীজ বপন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। স্থানীয় বগাউড়া সাংস্কৃতিক দলের পরিবেশনায় অনুষ্ঠানে মহিষাসুর বধ পালা মঞ্চায়ন করা হয়। বাংলাদেশে যেমন হাজার নদী আছে, ঠিক তেমনি হাজার মত, পথ, ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীতে সম্মিলিত রূপ। আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশে। আমাদের জাতিসত্তা আলাদা হতে পারে, কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের জন্য কাজ করি। তখন ক্ষুদ্র শব্দটা অবশ্যই পরিত্যাজ্য, তার বদলে আমরা জাতিগোষ্ঠী শব্দটা ব্যবহার করতে চাই এবং ব্যবহার করে বলতে চাই যে এখানে সবার অধিকার আছে, সমান অধিকার আছে। রাজধানীর কয়েকটি স্থানে গরিব ও দুস্থ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিএনপি। শনিবার রাতে সদরঘাট, গুলিস্তান, কমলাপুর, মহাখালী ও কারওয়ান বাজারে কম্বল বিতরণ করে জাতীয়তাবাদী দল বিএনপি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। এদিকে কমলাপুরে কম্বল বিতরণের সময় দেখা যায় বিশৃঙ্খলা। এক পর্যায়ে বিতরণ বন্ধ করে কমলাপুর এলাকা ত্যাগ করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন। $180 জন বিদেশি সহ 5,868 জন বন্দীকে সাধারণ ক্ষমতার আওতায় মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার 77 বছর পূর্তিতে এই ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। তবে দেশের নাগরিক কিংবা বিদেশি বন্দীরা ঠিক কোন অপরাধে অভিযুক্ত বা কারাবন্দী সেই বিষয়ে বিস্তারিত জানায়নি জান্তা সরকার। তবে 2021 সালে সামরিক শাসন জারির পর গ্রেপ্তার হওয়া নেত্রী অং সান সুচিকে মুক্তি দেওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। রাজনৈতিক নানা অভিযোগে তাকে 27 বছরের কারাদণ্ড দেয়া হয়। গেল বছরও স্বাধীনতা দিবস উপলক্ষে 9,000-এর বেশি বন্দীকে মুক্তি দেয় জান্তা সরকার। চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের একটি সবজি মার্কেটে আগুন লেগে 8 জনের মৃত্যু হয়েছে, আহত 15 জন। স্থানীয় সময় শনিবার সকাল 8:45টায় আগুনের সূত্রপাত। দমকল বাহিনীর চেষ্টায় 1 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। শহরের কিয়াওক্সি জেলার এই মার্কেটে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। বাজারের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে। 2011 সালে এই মার্কেটটি চালু করা হয়েছিল। বিভিন্ন ধরনের ফল ও সামুদ্রিক খাবার থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য সামগ্রীও মার্কেটটিতে কেনা বেচা হয়। পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় 10 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় দেবেন আদালত। সাজা ঘোষণা নিশ্চিত হলেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট রেহাই পাবেন কারাবন্দিত্ব থেকে, এমন ইঙ্গিত দিয়েছেন বিচারক। এর আগে গেল বছর মে মাসে এই মামলার 34টি অপরাধে দোষী সাব্যস্ত হন ডোনাল্ড ট্রাম্প। এতে ইতিহাসের প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে মামলায় জড়ানোর পাশাপাশি দোষী সাব্যস্ত হন 78 বছর বয়সী এই নেতা। যদিও সবগুলো অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। You plan to go to President Carter's funeral? I do. I'll be there. We were invited.
অনেক নাটকীয়তার পর ফের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হলেন রিপাবলিকান সমর্থক মাইক জনসন। এর মধ্য দিয়ে ওয়াশিংটনের নিয়ন্ত্রণ নেয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল রিপাবলিকান শিবির। প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হতে সংখ্যাগরিষ্ঠতার জন্য 218টি ভোট প্রয়োজন ছিল মাইক জনসনের। এর আগে 219 জন প্রতিনিধির ভিত্তিতে হাউজের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল রিপাবলিকানরা। ফলে নবনির্বাচিত স্পিকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল এই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা। কিন্তু ভোটের আগে বেশ কয়েকজন রিপাবলিকান মাইক জনসনের প্রতি অনাস্থা প্রকাশ করেন। যদিও কোনো কারণে 2 জনের বেশি প্রতিনিধি জনসনকে ভোট দেয়া থেকে বিরত থাকতেন, তাহলে হাউজের নিয়ন্ত্রণ হারাতো লাল শিবির। মাইক জনসন পুনর্নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দলের জন্য বড় বিজয় ছিনিয়ে এনেছেন মাইক জনসন। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেনকে $20,000 মূল্যের হীরা উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আর্থিক বিবরণীতে মিলেছে এমন তথ্য। জাতীয় নীতি অনুযায়ী জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় 4 বছরে জিল বাইডেন ভিনদেশি নেতাদের কাছ থেকে কি কি উপহার পেয়েছেন তার নথি প্রকাশ করার নিয়ম রয়েছে। দেখা গেছে ফার্স্ট লেডি 2023 সালে 7.5 ক্যারেটের যে ডায়মন্ড পেয়েছেন সেটাই সবচেয়ে ব্যয়বহুল। এছাড়াও ইউক্রেনের কাছ থেকে পেয়েছেন $14,000 ব্রোঞ্জ। ভারতের গুজরাটের সুরাট শহরে বিশ্বের 90% হীরা প্রক্রিয়াজাত করা হয়। রুশ হীরা আমদানিতে যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পর এই বাজার ধরার চেষ্টা করছে ভারত। just for a moment. 2024 সালে যুক্তরাষ্ট্রে মোটর গাড়ি বিক্রি পৌঁছেছে 5 বছরের মধ্যে সর্বোচ্চ। বিদায়ী বছর দেশটিতে বিক্রি হয়েছে 1,59,00,000 মোটর গাড়ি। 2023 সালের তুলনায় 2.2% বেশি। টানা 2 বছর ধরে দেশটিতে গাড়ি বিক্রিতে শীর্ষে জেনারেল মোটরস। বিদায়ী বছর প্রতিষ্ঠানটি বিক্রি করে 27 লাখ গাড়ি। গাড়ি বিক্রির হার বৃদ্ধিতে সহায়তা করেছে বিদ্যুৎ চালিত গাড়ি। ইলেকট্রনিক ভেহিকেলের জন্য ক্রেডিট ট্যাক্স অপসারণের পরিকল্পনা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তে 2025 সাল গাড়ির বাজারের জন্য স্বর্ণযুগ হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এদিকে মাত্র $150 খরচ করেই বিপিএলে দিনের 2টি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ওয়েস্টার্ন গ্যালারি, গ্রিন গ্যালারি এবং নতুন করে নামাঙ্কিত শহীদ আবু সাইদ স্ট্যান্ডের একটি টিকিটের মূল্য ধরা হয়েছে মাত্র $150। এছাড়া ইস্টার্ন গ্যালারি $250, ক্লাব হাউস $500, জিরো ওয়েস্ট জোন $600 এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে $2000। সিলেটে স্টেডিয়ামের পাশেই টিকিট কাউন্টারে পাওয়া যাবে টিকিট রোববার বিকেল 3টা থেকে। এছাড়া আম্বরখানার মধুমতি ব্যাংকে ও শিশু একাডেমির বুথে সকাল 10টা থেকে টিকিট বিক্রি হবে। এছাড়া টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনেও। বিপিএলের একাদশ আসরে মিরপুর স্টেডিয়াম নতুন রূপে ধরা দিয়েছে সবার কাছে। যে উইকেটের স্পিন স্বর্গেও তকমা, সেখানেই গতির ঝড় তুলেছেন পেসাররা। পেসারদের বিপক্ষে মিরপুরের এই পিচে খেলা ব্যাটারদের জন্য কতটা কঠিন সে বিষয়ে বলছেন পেসার ইবাদত হোসেন। মিরপুরের উইকেটটা এমন যে আপনি যদি হার্ড লেন্থে বল করেন ওখান থেকে বল মারাটা খুবই ডিফিকাল্ট, কারণ এক্সট্রা পেস এবং একটু বাউন্স থাকে ওখানে। খুবই টিপিক্যাল উইকেট, যে ওখান থেকে আপনি একই জায়গা থেকে আপনি স্লোয়ার বলও করতে পারবেন। খুবই ডিফিকাল্ট ওখান থেকে মারাটা। তো মিরপুরে জেনারেলি এরকম উইকেট, আগে যে উইকেট ছিল একটু স্লো এবং লো থাকতো, এখন দেখেন উইকেটে প্রচুর পেস আছে। এই জায়গাটার উইকেটটা এমনই যে আপনি ভালো জায়গায় বল করলে আপনি উইকেট পাবেন এবং ব্যাটসম্যানরা যদি টিকে যেতে পারে তারাও রান পাবে। মানে এমন একটা স্পোর্টিং উইকেট, বোলার এবং ব্যাটার দুই ইয়েরই একটু ফেভার থাকে এখানে। ভালো লাগতেছে দেখে যে তাসকিন 7 উইকেট পেয়েছে, নাহিদ রানা খুব ভালো জায়গায় বোলিং করতেছে, বাকি সব ফাস্ট বোলাররা খুব ভালো করতেছে। এটা খুবই আনন্দের। বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজের সময়সূচি ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। 3টি করে ওয়ানডে এবং টি20 খেলতে 14 জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগ্রেসরা।
দুই দলের ওয়ানডে সিরিজ ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। 2025 ভারত বিশ্বকাপে খেলতে হলে 3টি ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তত 2টি ম্যাচ জিততে হবে নিগার সুলতানাদের। এমন সমীকরণের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে 19 জানুয়ারি। বাংলাদেশের মেয়েরা পরের 2টি ম্যাচ খেলবে 21 এবং 24 জানুয়ারি। এরপর 27, 29 এবং 31 জানুয়ারি হবে 3টি টি20। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে। সিলেটে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে 3 দিনব্যাপী আদিবাসী প্রমিলা ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নেয়া সিলেট বিভাগের 6টি চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খাসিয়া পুঞ্জির আদিবাসী কিশোরী ফুটবলাররা সিলেটের সীমান্তবর্তী নকশিয়ার পুঞ্জি মাঠে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম। এই আয়োজনে উচ্ছ্বসিত টুর্নামেন্টে অংশ নেয়া আদিবাসী কিশোরী ফুটবলাররা স্থানীয় পর্যায়ের ফুটবল প্রতিভার জানান দিতেই বাফুফের তত্ত্বাবধানে সিলেট বিভাগ ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। এই খেলা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি বা অনেক প্লেয়ার যারা আছে খেলোয়াড়রা এরা আগ্রহী হবে ফুটবলের প্রতি। চা বাগানের মেয়েগুলোকে এই আদিবাসী টুর্নামেন্টের মাধ্যমে ভালো ভালো কোনো ম্যাচে তুলে ধরতে আর কি। এই তারুণ্য ফুটবল উপলক্ষে আমরা আশা করি যে আমাদের এই এলাকায় প্রত্যেকটি পাড়ায় বা গ্রামে বা পুঞ্জিতে প্রমিলা ফুটবল টিম গড়ে উঠবে বলে আমি আশা করি। ক্রীড়া সংস্থার সবাই যদি একটু ভালো নজর দেন অবশ্যই আমাদের খেলোয়াড়রা বাগান থেকে তৃণমূল থেকে ভালো ভালো প্লেয়ার বেরিয়ে আসবে। এবার সিডনি টেস্ট প্রসঙ্গ। দ্বিতীয় দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে 145 রানের লিড ভারতের। দ্বিতীয় ইনিংসে সফররতদের সংগ্রহ 6 উইকেটে 141 রান। প্রথম ইনিংসে 181 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই উইকেট হারাতে থাকে প্যাট কামিন্সের দল। ইনিংসে লাবুশেন, ট্রাভিস হেডরা 2 অঙ্কের কোটা পেরোতে পারেননি। অভিজ্ঞ স্টিভ স্মিথ ক্রিজে সেট হলেও 33 রানে প্যাভিলিয়নের পথ ধরেন। সবার আসা যাওয়ার মিছিলের মাঝেই অভিষেক ম্যাচে 50 হাঁকান ওয়েবস্টার। অজিদের হয়ে সর্বোচ্চ 57 রান করেন এই অলরাউন্ডার। দ্বিতীয় ইনিংসে ভারতও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। জয়সওয়াল, রাহুল বড় জুটির আভাস দিলেও 42 রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও 150-র কাছাকাছি লিড নেয় ভারত। সফরকারীদের হয়ে ওয়ানডে স্টাইলে ব্যাট করে 33 বলে সর্বোচ্চ 61 রান করেন ঋষভ পন্ট। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।